আমি ভিজিবল হচ্ছি না কেন? এটা কি সমস্যা? কি খবর সবার? একটু দেরি হয়ে গেল, নামাজের পরে সেট আপ করে শুরু করতে করতে একটু দেরি হয়ে যায়। তো যাদের যাদের নার্সিং এর মতো মহৎ পেশায় যুক্ত হওয়ার ইচ্ছা, তাদের তো কমন সেন্স লাগবে, তাই না? এবং কমন সেন্সের জন্য জেনারেল নলেজ পাওয়া লাগবে। সেই জন্য জেনারেল নলেজের আজকের ক্লাস নিয়ে আমি কেএম জুলকারনাইন চলে আসছি তোমাদের সাথে। ঠিক আছে? সো তোমরা যারা যারা হচ্ছে আই এডুকেশনের পেজে লাইভটা দেখতেছো, তারা একটা কাজ করবা। কি করবা? আমাদের কিন্তু নার্সিং এর জন্য ডেডিকেটেড পেজ আছে, নার্সিং আই এডুকেশন লিখে সার্চ দিবা, যাই ওটাকে ফলো দিবা, এবং আপকামিং যে লাইভ ক্লাসগুলো আছে সেটা কই দেখবা? ওইখান থেকে দেখবা। আর যারা নার্সিং আই এডুকেশন থেকে দেখতেছো, তারা তো দেখতেছোই, তাদেরকে থ্যাংক ইউ। কমেন্ট করছে অনেকে, সালাম জানাইছে রাদিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই তাড়াতাড়ি একটা কাজ করো। কি দেখো, নার্সিং তো একটা মহান পেশা, তাই না? নার্সিং এর মেন মোটোটা কি? অন্যকে সাহায্য সহযোগিতা করবা। এই ক্লাসটা যদি তুমি তোমার টাইম লাইনে শেয়ার করে দাও, তাহলে তাতেও কি অন্যদের হেল্প হবে না? সো দেরি না করে তাড়াতাড়ি করে হচ্ছে জয়েন করে ফেলো। ঠিক আছে, জয়েন করে ফেলো। আচ্ছা, তাইলে আমরা কিন্তু ক্লাসটা শুরু করে ফেলবো। ঠিক আছে, আমরা এখনই ক্লাসটা শুরু করে ফেলবো, এবং ক্লাসে হচ্ছে আমি তোমাদেরকে টাইম দেবো অ্যান্সার করার জন্য। তোমরা অ্যান্সারগুলো টাইপ করবা, তারপরে কিন্তু আমি অ্যান্সার বলবো। ওকে, আমি হচ্ছে ডিরেক্ট অ্যান্সার বলে দিব না। ওকে, সম্প্রীতি চাকমা নমস্কার বলছে, নমস্কার তোমাকে। ওকে, আমরা ক্লাস শুরু করে দিই। ঠিক আছে, তাইলে দেখো, ক্লাস শুরু করতেছি আমরা। প্রথম প্রশ্ন, আমাদের প্রথম প্রশ্নটা কি? সৌদি আরবের মুদ্রা কোনটা? অপশন এ ইয়েন, অপশন টু নিরহাম। এটা নিরহাম হবে না, এটা হবে হচ্ছে দিরহাম। ঠিক আছে, এটা দিরহাম হবে। এরপর হচ্ছে দিনার, এরপর হচ্ছে রিয়াল। বলো, সৌদি আরবের, সৌদি আরবের হচ্ছে আমার এই যে মুদ্রা আছে, সৌদি আরবের মুদ্রা, আমাদের বাংলাদেশের মুদ্রা কি টাকা, ইন্ডিয়ার মুদ্রা কি রুপি, তেমনি সৌদি আরবের মুদ্রা কোনটা? আমিনা আক্তার কমেন্ট করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো, সৌদি আরবের মুদ্রা কোনটা হবে? দেখো, সৌদি আরবের মুদ্রা হবে হচ্ছে এই যে অপশন ডিতে আমাদের জন্য আছে, রিয়াল। অপশন ডিতে থাকা এই রিয়াল হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, রিয়াল। আচ্ছা, এখন কথা হচ্ছে, রিয়াল তো বুঝলাম ভাই যে কি আমাদের সৌদি আরবের মুদ্রা। রিয়াল হচ্ছে আমাদের সৌদি আরবের মুদ্রা, কিন্তু সৌদি আরবের রাজধানী কি? এই যে সৌদি আরব আছে, এই সৌদি আরবের রাজধানী, সৌদি আরবের রাজধানী কি? কেউ বলতে পারবা সৌদি আরবের রাজধানী? কমেন্ট করো দেখি, সৌদি আরবের রাজধানী কি? সৌদি আরবের রাজধানী জানা লাগবে। সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ। অনেক সময় দেয়া থাকবে অপশনে তোমাদের জন্য, সৌদি আরব দিয়ে দিবে অপশনে সৌদি আরবের রাজধানী মক্কা মদিনা, তারপর অন্যান্য শহর দিবে। আবেগের বসে মক্কা মদিনা কেউ কেউ দাগাই ফেলবা, আবেগের বসে দাগানো যাবে না। ঠিক আছে, আবেগের বসে অ্যান্সার দাগানো যাবে না। আচ্ছা, কথা হচ্ছে এখানে ইয়েন যে দেখতে পাচ্ছি আমরা, এই ইয়েন তাইলে কোথাকার মুদ্রা? ইয়েন কোথাকার মুদ্রা? ইয়েন হচ্ছে এই যে জাপান আছে, জাপান, সেই জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন। ঠিক আছে, জাপানের মুদ্রা কি? জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন। ঠিক আছে, জাপানের মুদ্রা ইয়েন। এরপরে দেখো,
এটা কেউ কমেন্ট করলো না, জাপানের মুদ্রা কি? আচ্ছা দিরহাম, দিরহাম কোন জায়গা? দিরহাম হবে না, এটা অপশনে ভুল ছিল, বললামই তো। দিরহাম, এই দিরহাম কোথাকার মুদ্রা? দিরহাম কোথাকার মুদ্রা বলতে পারবা তোমরা? দিরহাম কোথাকার মুদ্রা বলো? দিরহাম, দিরহাম কোথাকার মুদ্রা? দিরহাম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, আমরা পড়ছি না সংযুক্ত আরব আমিরাত, ইউএই, এই সংযুক্ত আরব আমিরাতের হচ্ছে দিরহাম। দিনার, এরপরে দিনার বললেই আমাদের সবার মাথায় যেটা সাধারণত আছে কুয়েত, ঠিক আছে? এবং এটা কারেক্ট যে কুয়েতের দিনারের মূল্য সবচাইতে বেশি, কুয়েতের দিনারের মূল্য আনডাউটেডলি সবচাইতে বেশি। কিন্তু এ বাদেও আরো দুইটা দেশে কিন্তু দিনার ইউজ করা হয়, এক হচ্ছে ইরাক, আরেকটা হচ্ছে জর্ডান, ঠিক আছে? এক হচ্ছে ইরাক, আরেকটা হচ্ছে জর্ডান। তাইলে এইখানে কোন দেশের কোন মুদ্রা ইউজ করা হয়? আমরা ক্লিয়ার সবাই? আমরা ক্লিয়ার? আসফা আফরিন সালাম জানাইছে, ওয়ালাইকুম আসসালাম। এই যে দুইটা পেজ থেকে লাইভে গেলে এটাই হয় সমস্যা, যে কমেন্ট দুই জায়গায় দেখা লাগে। আচ্ছা, যে জায়গায় ছিলাম, তাইলে 1 নাম্বার এমসিকিউ আমরা সবকিছু ক্লিয়ার, ওকে? তাইলে এখন আমরা 2 নাম্বার এমসিকিউতে যাই। 2 নাম্বার এমসিকিউ, 2 নাম্বার এমসিকিউ কি বলছে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল যে পেশার অগ্রদূত, কোন পেশার অগ্রদূত? অপশন এ চিকিৎসা, অপশন বি প্রকৌশল মানে ইঞ্জিনিয়ারিং, অপশন সি শিক্ষকতা, অপশন ডি নার্সিং। এইটা তো অবশ্যই অবশ্যই সবার পারা লাগবে, এইটা মাস্ট সবার পারা লাগবে। বলো এইটা কি হবে? এইটা কি হবে? সবাই বলো, কমেন্ট করো তাড়াতাড়ি। এইটা পারা সবার জন্য কিন্তু ফরজ। নার্সিং ভর্তি পরীক্ষা আমরা দিব, এবং আমরা যদি না জানি যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন পেশার অগ্রদূত ছিল, এই যে নার্সিং পেশা, এটা দাঁড়াও কালার চেঞ্জ করে নেই পার্মানেন্টলি, এই যে নার্সিং পেশা, সেই নার্সিং পেশার অগ্রদূত ছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ঠিক আছে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল এই নার্সিং পেশার অগ্রদূত ছিল। তিনি জন্মগ্রহণ করতে কবে? জন্মগ্রহণ, তিনি জন্মগ্রহণ করতে কবে? তিনি জন্মগ্রহণ করতে হচ্ছে 12ই মে 1820 সালে। তিনি জন্মগ্রহণ করতে কবে? 12ই মে, 12ই মে 1820 সালে। এই যে সে 12ই মে জন্মগ্রহণ করছে, 12ই মে সে জন্মগ্রহণ করছে না, এই কারণে এই 12ই মেকে আমরা কি বলি? আন্তর্জাতিক নার্সিং দিবস। এই 12ই মেকে এই কারণে বলা হয় আন্তর্জাতিক নার্সিং দিবস, ঠিক আছে? আন্তর্জাতিক নার্সিং দিবস। কমেন্ট করছে ভাইয়া নার্সিং জিকে বাংলাদেশ পার্ট থেকে বেশি কোয়েশ্চেন হয় নাকি? এরকম কোনো নির্দিষ্ট নাই যে বাংলাদেশ পার্ট থেকেই বেশি হবে, ইন্টারন্যাশনাল পার্ট থেকে কম হবে, মোটামুটি মিলায় ঝুলায়, ঠিক আছে? মিলায় ঝুলায় হয়। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই যে আমাদের কি, আমাদের হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল 12ই মে জন্মগ্রহণ করছে, এই কারণে এটা কি? এটা হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস, আন্তর্জাতিক নার্স দিবস। কথা হচ্ছে সে প্রথম কোথায় নার্সিং স্কুল চালু করছিল? প্রথম নার্সিং স্কুল সেই তো চালু করছিল, তাই না? হ্যাঁ, সে নার্সিং স্কুল চালু করছিল। কি করছিল? প্রথম নার্সিং স্কুল চালু করছিল। এই যে প্রথম নার্সিং স্কুল চালু করছিল, এটা কোথায় করছিল? লন্ডনে, অবভিয়াসলি, ঠিক আছে? লন্ডনের কোথায় করছিল? লন্ডনের একটা জায়গা আছে, কোন জায়গা? একটা হাসপাতাল, অবভিয়াসলি জায়গাটা মানে হাসপাতাল, সেটা হচ্ছে থমাস হাসপাতাল, ঠিক আছে? লন্ডনে থমাস হাসপাতাল, এই লন্ডনের থমাস হাসপাতালে সে প্রথম কি করছিল? নার্সিং স্কুল চালু করছিল। ক্লিয়ার আমরা? সে প্রথম নার্সিং স্কুল কোথায় চালু করছিল? এই লন্ডনের থমাস হাসপাতালে, ওকে? এটা কিন্তু মনে রাখা লাগবে, খুবই 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 ইম্পর্টেন্ট। এটা অনেকবার আসছে পরীক্ষায়। আর এই যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রত্যেকবারই কোয়েশ্চেন থাকে, 25-26 সেশনেও কোয়েশ্চেনটা আসছে, ঠিক আছে? সো এই জায়গা থেকে কোয়েশ্চেন সবসময় থাকবে। আচ্ছা দেখো, নার্সিং এর সাথে চিকিৎসা বিজ্ঞানের তো ডিরেক্ট রিলেশন আছে, তাই না? চিকিৎসা বিজ্ঞানের ডিরেক্ট রিলেশন আছে। এই যে চিকিৎসা বিজ্ঞান, এই চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? এটা কি তোমরা জানো? চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? আমরা অনেক সময় বলি না, কেউ মানে এই লোকটা হিপোক্রেট, কথাবার্তায়
মতপার্থক্য থাকলে সেই হিপোক্রেটের মতো শুনতে, হিপোক্রেটিস, ঠিক আছে? সে কি করছে? এই লোক হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের জনক। ওকে, এটা একটু জেনে রাখা লাগবে, অনেক সময় কোয়েশ্চেনে চলে আসে। ক্লিয়ার? বলো বলো বলো। ক্লাসটা তোমরা সবাই শেয়ার করে দাও। কাইন্ডলি কি করবো আমরা সবাই ক্লাসটা শেয়ার করে দিব কিন্তু নিজেদের টাইম লাইনে, যাতে অন্যরা দেখে উপকৃত হয়। দীপু তালুকদার জিজ্ঞেস করছে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি আল্লাহর রহমতে। ওকে, আচ্ছা, এরপরের কোয়েশ্চেনে মুভ করলাম কিন্তু। এখন দেখো, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত শব্দ কোনটা? এটা তো কানার ভাই অন্ধ, তোমরা মানে যে কেউ পেরে যাবে, ঠিক আছে? যে চোখে দেখে না সেও এটা কারেক্ট গোল্লা ভরাট করে আসবে, কারেক্ট অপশন টিক দিয়ে আসবে, ঠিক আছে? তাইলে এটা কি হবে? ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত কোনটা? র্যাকেট, ওভার, অফসাইড, গোল, কোনটা কোনটা রিলেটেড? এটা কি আমার বলে দেওয়া লাগবে নাকি? ওভার। ক্রিকেট খেলার সাথে কি রিলেটেড? ওভার। দেখো এই ধরনের কিন্তু ইজি কোয়েশ্চেন গুলাও আসছে 25-26 সেশনেই আসছে, ঠিক আছে? 25-26 সেশনেই কি হয়েছে, এটা আসছে। ক্লিয়ার? আচ্ছা দেখো, র্যাকেট, র্যাকেট কোন খেলার সাথে জড়িত? ব্যাডমিন্টন। র্যাকেট ব্যাডমিন্টনের সাথে জড়িত, কিন্তু খালি কি ব্যাডমিন্টনের সাথে র্যাকেট জড়িত? না, আরেকটা কোন খেলার সাথে র্যাকেট জড়িত? টেনিস, টেনিসের সাথেও র্যাকেট জড়িত। এরপরে অফসাইড আর গোল, এইটা কিসের সাথে রিলেভেন্ট? মাত্রই ফুটবল বিশ্বকাপ শেষ হইল, এইটা ফুটবলের সাথে রিলেভেন্ট, ফুটবল। কিন্তু আরেকটা জিনিসের সাথে এটা রেলিভেন্সি আছে, এই অফসাইড এবং গোলের আরেকটা জিনিসের সাথে। কি সেটা বলতে পারবা? এই অফসাইড এবং গোলের আরেকটা কোন জিনিসের সাথে রেলিভেন্সি আছে, কোন জিনিসের সাথে সম্পর্ক আছে? আরেকটা খেলা আছে যেটার এই অফসাইড এবং গোলের সাথে সম্পর্ক আছে, সেটা হচ্ছে হকি, ঠিক আছে? হকিতেও কিন্তু গোল হয়। ওকে, তাইলে এই হচ্ছে আমাদের 3 নম্বর কোয়েশ্চেন। এরপরে টেলিফোন আবিষ্কার করেন কে বা আবিষ্কারক কে? টেলিফোন, ঠিক আছে? আমরা এখন তাইলে টেলিফোনের আবিষ্কারকরে খুঁজি। অপশন আছে আলেকজান্ডার ডাফ, তারপর আলেকজান্ডার ফ্লেমিং, আলেকজান্ডার নিকোলাস, আলেকজান্ডার গ্রাহাম বেল। বলো কে আবিষ্কার করছে? কে? আচ্ছা আমরা আস্তে আস্তে আগাই। এই আলেকজান্ডার ফ্লেমিং সে কি আবিষ্কার করছে? এই যে আমরা বর্তমানে যে পেনিসিলিন খাই, ঠিক আছে? কেউ এখনো কারেক্ট অ্যান্সার কিন্তু বলো নাই, তাড়াতাড়ি বলো। আলেকজান্ডার ফ্লেমিং অবশ্যই না, ঠিক আছে? আচ্ছা, আমরা যে পেনিসিলিন খাই সেই পেনিসিলিনের আবিষ্কারক হচ্ছে পেনিসিলিন। এই পেনিসিলিনের আবিষ্কারক কে? এই পেনিসিলিনের আবিষ্কারক হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে? আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে পেনিসিলিনের আবিষ্কারক, আলেকজান্ডার ফ্লেমিং। এরপরে হচ্ছে আমাদের এই তো অনেকে কারেক্ট অ্যান্সার দিয়ে দিছে, অনেকে 4-এর কারেক্ট অ্যান্সার দিয়ে দিছে, 4-এর কারেক্ট অ্যান্সার অনেকে দিয়ে দিছে। হ্যাঁ, টেলিফোনের আবিষ্কারক হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। টেলিফোনের আবিষ্কারক সে হচ্ছে কি? টেলিফোনের আবিষ্কারক। ভেরি গুড, টেলিফোনের আবিষ্কারক সে। আচ্ছা, রেডিওর আবিষ্কারক কে? রেডিওর আবিষ্কারক, রেডিওর আবিষ্কারক কে? রেডিওর ইন্টারন্যাশনালি রেকগনাইজড আবিষ্কারক হচ্ছে মার্কনি, ঠিক আছে? কিন্তু অনেক জায়গায় জগদীশ, চন্দ্র বানান ভুল লিখতে গেছি, হ্যাঁ জগদীশ চন্দ্র বসু, তার নামও পাবা। সে কিন্তু রেডিও নিয়ে ইনিশিয়ালি কাজ করছিল, ঠিক আছে? রেডিও নিয়ে ইনিশিয়ালি কাজ সে করছিল, রেডিওর আবিষ্কারক হচ্ছে সে। আচ্ছা, আরেকটা নাম আমি একটু লিখি, না ঠিকই তো আছে, হ্যাঁ এই যে এবার চার্লস ব্যাবেজ। এই ব্যক্তি কি আবিষ্কার করছে? এটা কি সবাই জানো? বলো চার্লস ব্যাবেজ কি আবিষ্কার করছে? তাড়াতাড়ি বলো, চার্লস ব্যাবেজ কি আবিষ্কার করছে? চার্লস ব্যাবেজ, চার্লস ব্যাবেজের আবিষ্কার, চার্লস ব্যাবেজের আবিষ্কার যদি বলতে না পারি তাহলে তো সমস্যা হয়ে যাবে। বলো, কমেন্ট করো, চার্লস ব্যাবেজ কি আবিষ্কার করছে? চার্লস ব্যাবেজ কি আবিষ্কার করছে? চার্লস ব্যাবেজ আবিষ্কার করতে হচ্ছে, অনেকে হয়তো যেটা দিয়ে ক্লাস দেখতেছো, তাই না? যেটা দিয়ে অনেকে ক্লাস দেখতেছো, কি দিয়ে? কম্পিউটার দিয়ে অনেকে ক্লাস দেখতেছো। আমাদের মোবাইল ফোনও কিন্তু এক ধরনের কম্পিউটারই, ঠিক আছে? আচ্ছা, তাইলে সেই কম্পিউটারের আবিষ্কারক
এই কম্পিউটারের আবিষ্কারক হচ্ছে চার্লস ব্যাবেজ। ঠিক আছে, কম্পিউটারের আবিষ্কারক চার্লস ব্যাবেজ। লাস্টলি আরেকটা বলে দেই, সেটা হচ্ছে মার্টিন কুপার। এটা যদিও আসার চান্স কম, কিন্তু বলে দেই, মার্টিন কুপার। ঠিক আছে, এই লোক হচ্ছে মোবাইল ফোন আবিষ্কার করছে, বা মোবাইল ফোনের জনক বলা হয়। ঠিক আছে, মোবাইল ফোনের জনক। মোবাইল ফোনের জনক কে? এই যে মার্টিন কুপার। ওকে, মোবাইল ফোনের জনক। ক্লিয়ার? আমরা তাইলে সামনে মুভ অন করি। এরপর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এইটার সদর দপ্তর কোথায় অবস্থিত? এইটা পারাই লাগবে। এইটা এখানে যদিও 25-26 দেওয়া, এটা কিন্তু বহুবার আসছে, এইটা বহুবার আসছে। ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এইটার সদর দপ্তর কোথায় অবস্থিত? বলো। অপশন এ জেনেভা, অপশন বি লন্ডন, অপশন সি প্যারিস, অপশন ডি নিউ ইয়র্ক। দেখো, যদি কখনো কখনো মনে হয় যে জাতিসংঘের কোনো একটা কিছু তোমরা পারতেছো না, এটা সদর দপ্তর, কখনো কখনো মনে হবে তোমরা পারতেছো না, খুবই মন যাচ্ছে আন্দাজে একটা দাগাবা, যদি আন্দাজে দাগানোর অতিরিক্ত ইচ্ছা জাগে, সেই ক্ষেত্রে কোনটা দাগাবা? জেনেভা দাগাবা। আল্লাহ কপাল ভালো রাখলে হয়ে যাইতেও পারে। ঠিক আছে, কারণ জেনেভাতে কিন্তু বেশ অনেকগুলা জাতিসংঘের কি সদর দপ্তর অবস্থিত। ঠিক আছে, অঙ্গ সংস্থানের। এরকমই WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই যে তোমার সদর দপ্তর, সেটা কোথায় অবস্থিত? সেইটাও অবস্থিত এই জেনেভায়। এই জেনেভাতে আরো কি কি অবস্থিত? ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এরপরে আরো অবস্থিত UNHCR, UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশনার্স ফর রেফিউজি, মানে এই যে শরণার্থীদেরকে নিয়ে জাতিসংঘের যেই সংস্থাটা কাজ করে, সেইটারও কোথায় অবস্থিত সদর দপ্তর? UNHCR এ অবস্থিত। ঠিক আছে, এরপরে আরেকটা আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এইটাও কোথায় অবস্থিত সদর দপ্তর? অবস্থা কিন্তু এই জেনেভাতে। ঠিক আছে, কিন্তু নিউ ইয়র্কে তাইলে কি অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত খোদ জাতিসংঘের সদর দপ্তর। ঠিক আছে, সদর দপ্তর এটা কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, আর অপশন হচ্ছে প্যারিস আছে। আচ্ছা, অপশনে যেহেতু প্যারিস দেওয়া আছে, তাহলে একটু বলে দেই। আমরা জানি না ইউনেস্কো, এই ইউনেস্কো কি নিয়ে কাজ করে? কালচার নিয়ে কাজ করে। কালচারের সিটি কোনটাকে বলা হয়? প্যারিসকে বলা হয়। তাইলে প্যারিসে কোনটা সদর দপ্তর হবে? ইউনেস্কোর সদর দপ্তর হবে, তাই না? এই ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। ক্লিয়ার? তাইলে সদর দপ্তরগুলি নিয়ে। ওকে, অনেকে কারেক্ট অ্যান্সার করছে, দেখি তাদের নামগুলো একটু দেখে ফেলি। এই যে পড়াইতে খেয়াল করা হয়নি, আগে এই দিকে চেক করি। হ্যাঁ, অনেকে কারেক্ট অ্যান্সার দিছে। আহমদুল্লাহ হাবিবা, সম্প্রীতি চাকমা, এদিকে দেখি হচ্ছে ফাহিমা পারভিন কারেক্ট অ্যান্সার দিছে, আলিফা শিকদার কারেক্ট অ্যান্সার দিছে, আমিনা আক্তার কারেক্ট অ্যান্সার দিছে, ফারহানা আক্তার কারেক্ট অ্যান্সার দিছে। মাশাআল্লাহ, অনেকেই দেখি পারতেছে, ভেরি গুড। এই যে থাকে কমেন্ট করা লাগবে, ক্লাসে অ্যাটেন্টিভ হওয়া লাগবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, সিকিউরিটি কাউন্সিল। ঠিক আছে, UN সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য কোনটা? জাতিসংঘের এই যে স্থায়ী সদস্য আছে, ঠিক আছে, স্থায়ী সদস্য কোনটা? আগে একটু বলে নেই। মোট সদস্য কয়টা হয়? মোট সদস্য হয় হচ্ছে, মোট সদস্য হয় হচ্ছে 15টি। এর মধ্যে স্থায়ী হয় হচ্ছে 5টি, আর অস্থায়ী 2 বছর মেয়াদের জন্য হয়। ঠিক আছে, অস্থায়ী হয় হচ্ছে 10টা। এই যে 5টা পার্টিকুলারলি স্থায়ী আছে, এদেরকে P5 বলা হয়। ঠিক আছে, এদেরকে কি বলা হয়? P5 বলা হয়। এই P5 এর মধ্যে কে কে আছে? USA বা যুক্তরাষ্ট্র, এরপর আছে UK বা যুক্তরাজ্য। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে রাশিয়া, এরপরে আছে হচ্ছে চায়না, এরপরে আছে হচ্ছে ফ্রান্স। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নেই।
ফ্রান্স। তাইলে এই যে 5টা পার্টিকুলার দেশ আছে এরা কি জাতিসংঘের স্থায়ী? ইউটিউবে, আচ্ছা ইউটিউবেও আমরা আপলোড দিব, আমরা ইউটিউবেও যাতে লাইভে যাই সেটা সামনে থেকে দেখবো। ওকে, আচ্ছা এই হচ্ছে আমার কি, এই হচ্ছে আমার জাতিসংঘের 5টা যে স্থায়ী নিরাপত্তা পরিষদের দেশ আছে তাদের নাম, ঠিক আছে? 5টা স্থায়ী নিরাপত্তা পরিষদ। এবং এই কারণে এইখানে কারেক্ট অ্যান্সার অপশন ডি। অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিছে। অগ্নিকন্যা নামের একজন, আচ্ছা তারপর হচ্ছে আনিমা আক্তার দিছে, তারপর হচ্ছে ফাহিমা পারভিন এনি দিছে, অনেকে কারেক্ট অ্যান্সার দিছে। এখানে দেখি কে কে কারেক্ট অ্যান্সার দিছো তোমরা। ওকে, আচ্ছা এরপরে এরপরে হচ্ছে আমরা, ও আচ্ছা ভালো কথা, এই যে 5টা পার্টিকুলার রাষ্ট্র আছে P5, এদেরকে একটা স্পেশাল পাওয়ার দেওয়া হয়, তাকে বলা হয় ভেটো পাওয়ার। ঠিক আছে, ভেটো পাওয়ার এর মানে কি? এর মানে হচ্ছে না ভোট দেওয়ার ক্ষমতা। ঠিক আছে, যে কোনো একটা রাষ্ট্র ভেটো পাওয়ার ইউজ করলে না ভোট দিলে সেটা আর পাস হয় না। ওকে, ক্লিয়ার আমরা? তাইলে তারপরে আমরা যাই। এরপর হচ্ছে কোন 2টা শহর মহাদেশের মাঝে অবস্থিত? কোন 2টা শহর মহাদেশের মাঝখানে অবস্থিত? 2টা মহাদেশের মাঝখানে, এরকম 2টা মহাদেশ মাঝে অবস্থিত হইলে যদি এশিয়া আর ইউরোপ এই 2টা মহাদেশের মাঝে অবস্থিত হয় তাকে আমরা বলি ইউরেশিয়া, ইউরেশিয়ান দেশ। ঠিক আছে, তাইলে এরকম ইউরেশিয়ান শহর কোনটা? আমরা জানি তুরস্ক। তুরস্ক কি? তুরস্ক কিন্তু একটা ইউরেশিয়ান শহর। ঠিক আছে, সরি ইউরেশিয়ান দেশ। তুরস্ক একটা ইউরেশিয়ান দেশ। সেই তুরস্কের একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে ইস্তাম্বুল। এই ইস্তাম্বুল তাইলে কি হবে? এই ইস্তাম্বুল হবে হচ্ছে আমার 2টা মহাদেশের মাঝে অবস্থিত একটা শহর। ঠিক আছে, এবং এটা কোন 2টা মহাদেশকে কানেক্টেড করছে? সেটা হচ্ছে এশিয়া এবং আমার ইউরোপ মহাদেশকে। অনেকে অনেকে আবেগের বশে একটা ভুল করে ফেলে, সেটা কি? তুরস্কের রাজধানী মনে করে ফেলে ইস্তাম্বুলকে, কিন্তু তুরস্কের রাজধানী কি ইস্তাম্বুল? না, রাজধানী, তুরস্কের রাজধানী আমরা মেসির খুবই ইয়াং বয়সের একটা দেখি না, ভিডিও ক্লিপ দেখি না, যেটাতে মেসি বার্সেলোনা জার্সি পরে অনেককে কাটায় একটা গোল দিছে, কমেন্টেটর বলতে থাকে আঙ্কারা মেসি, আঙ্কারা মেসি, আঙ্কারা মেসি। সেই আঙ্কারা, ঠিক আছে, মনে রাখার জন্য এটা বললাম আর কি। এই আঙ্কারা হচ্ছে তুরস্কের রাজধানী। ওকে, আচ্ছা এরপরে আমরা যাই। কৃষিতে সবুজ বিপ্লবের জনককে? কৃষিতে সবুজ বিপ্লবের জনক উইলিয়াম রাইট, এন্ড্রু কেইগ, নরম্যান বোরলাগ, বরিস উইডম্যান। এটা কিন্তু আসছে 24-25-এ আসছে। এরকম একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন মাঝে মধ্যে চলে আসবে। ঠিক আছে, এরকম একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন মাঝে মধ্যে চলে আসবে। তাইলে এটা কি হবে? উইলিয়াম রাইট না, অ্যান্ড্রু হেইগ না, নরম্যান বোরল্যাগ। সে হচ্ছে কৃষি এই যে বিপ্লবের জনক। ঠিক আছে, সে কিসের জনক? কৃষি বিপ্লবের জনক। সে কিন্তু শান্তিতে নোবেল পুরস্কারও পাইছে। ঠিক আছে, শান্তিতে শান্তিতে নোবেল পাইছে কবে? 1970 সালে, বাংলাদেশ স্বাধীনেরও আগে। ঠিক আছে, 1970 সালে সে শান্তিতে নোবেল পুরস্কার পায়। এরপরে আরেকটা ইনফরমেশন বলো তো, সাদা বিপ্লব, এই সাদা বিপ্লব কাকে বলে? এটা কৃষির সাথে রিলেভেন্ট। সাদা বিপ্লব কাকে বলে? সাদা বিপ্লব হচ্ছে দুধ উৎপাদনের যেই বিপ্লব। ঠিক আছে, মানে দুধ উৎপাদন বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, দুধ উৎপাদন বৃদ্ধি। ঠিক আছে, দুধ উৎপাদন বৃদ্ধি, এইটা হচ্ছে তোমার কি? সাদা বিপ্লব। এরপর আরেকটা আছে নীল বিপ্লব। নীল বিপ্লব হচ্ছে আমার মৎস্য বা জলজ সম্পদ বৃদ্ধি। ঠিক আছে, তাইলে এখন আমরা কনফিউজড হব না এগুলি নিয়ে কোয়েশ্চেন আসলে। ওকে, আর লাস্ট দেশের একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউশন বা বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান। এইটার সদর দপ্তর বা এটা আসলে কোথায় অবস্থিত? বাংলাদেশের।
এটা অবস্থিত গাজীপুরে, ঠিক আছে? এটা কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। ক্লিয়ার আমরা? তাইলে সামনে আগাই। এখন হচ্ছে লেডি উইথ দি ল্যাম্প উপাধি কে পেয়েছিলেন? এটা নিয়ে কি আর কথাবার্তা বলা লাগবে? বলো, লেডি উইথ দ্য ল্যাম্প উপাধি কে পাইছিল? এইটা কে পাইছিল? রানী এলিজাবেথ জীবনেও না, মাদার তেরেসা। মাদার তেরেসা একজন মহান ব্যক্তি আনডাউটেডলি, তাই না? মাদার তেরেসা আনডাউটেডলি একজন মহান ব্যক্তি, এবং সে কিন্তু কি শান্তিতে নোবেল পুরস্কার পাইছিল, তাই না? তোমার কি জানি মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠার জন্য। এবং কত সালে পাইছিল? পাইছিল হচ্ছে 1979 সালে, ঠিক আছে? 1979 সালে সে হচ্ছে পাইছিল শান্তিতে নোবেল পুরস্কার। কিন্তু এই লেডি উইথ দি ল্যাম্প এইটাকে, এটা নান আদার দেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল, ঠিক আছে? লেডি উইথ দি ল্যাম্প ফ্লোরেন্স নাইটেঙ্গেল। এটা কেন করা, এটা কেন তাকে বলা হয়েছে? বলো, এটা কেন তাকে বলা হয়েছে? সেটা হচ্ছে ক্রিমিয়াতে, ঠিক আছে, ক্রিমিয়ার যুদ্ধে সে প্রদীপ হাতে কি করত? আহত সৈনিকদের সেবা দিত, ঠিক আছে? আহত সৈন্যদের সেবা দিত। এই কারণে যে প্রদীপ হাতে দিত, এই কারণে দ্য ল্যাম্প, ঠিক আছে? লেডি উইথ দ্য ল্যাম্প। ক্লিয়ার? আচ্ছা, আর লেডি ডায়ানা মানে হচ্ছে জনগণের রাজকন্যা। লেডি ডায়ানা মানে হচ্ছে জনগণের রাজকন্যা। লেডি ডায়ানা মানে জনগণের রাজকন্যা। এইখানেরও ম্যাক্সিমাম ইনফরমেশন আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে আমরা আগাই, সেটা হচ্ছে প্যালেস্টাইন কোন মহাদেশে অবস্থিত? প্যালেস্টাইন কোন মহাদেশে অবস্থিত? আমরা সবাই জানি প্যালেস্টাইন বা ফিলিস্তিন এইটা মধ্যপ্রাচ্যের একটা দেশ, তাই না? যাকে হচ্ছে এই মধ্যপ্রাচ্যেরই ক্যান্সারকে ইসরায়েল গ্রাস করে ফেলার চেষ্টা করতেছে। তাইলে মধ্যপ্রাচ্য কোথায়? মধ্যপ্রাচ্য আমার এশিয়াতে, সেই কারণে এটা কি এশিয়ার একটা দেশ। ওকে, এবং এইখানের স্বাধীনতাকামী দল আছে, ঠিক আছে? স্বাধীনতাকামী দল। বাংলাদেশ মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানের প্রেক্ষাপটে যেমন লেখা হয়তো বাংলাদেশের স্বাধীনতাকামী দল আওয়ামী লীগ, তেমনি ওদের স্বাধীনতাকামী দল হচ্ছে পিএলও। আরেকটা দল আছে, সেটা হচ্ছে হামাস, ঠিক আছে? এরা হচ্ছে স্বাধীনতাকামী দল, মানে স্বাধীনতা চাই ফিলিস্তিনের, প্যালেস্টাইনের। ইনশাল্লাহ একদিন প্যালেস্টাইন কি হবে? ফ্রি হবে। ওকে, আর রাজধানী, ঠিক আছে, ঘোষিত রাজধানী। ঘোষিত রাজধানী কি? আমরা সবাই জানি আমাদের জেরুজালেম, সেটা হচ্ছে ফিলিস্তিনের ঘোষিত রাজধানী। ইনশাল্লাহ একদিন ফিলিস্তিনের প্রকৃত রাজধানী হবে সেইটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে নিচের কোনজন নোবেল শান্তি পুরস্কার পান নাই? এই যে এই ধরনের কোয়েশ্চেন দেখে অনেকে আবেগের বসে, আরে নোবেল লেখা, বারাক ওবামা লেখা, বারাক ওবামা তো পাইছে, কত সালে পাইছে সেটা বলে দেই, 2009 সালে নোবেল পাইছে, দাগাই দিবে। কোয়েশ্চেন কিন্তু পুরোপুরি পড়া লাগবে। নোবেল পুরস্কার পান নাই ওয়াং সাং সুচি, ঠিক আছে? এই মহান ব্যক্তিকে বা লেডিকে, সে হচ্ছে মিয়ানমারের একজন পলিটিক্যাল ফিগার, বর্তমানে যদিও জেলে আছে। সে হচ্ছে 1991 সালে সেও কি পাইছে? সেও কিন্তু কি জানি বলে নোবেল পুরস্কার পাইছে। এরপরে হচ্ছে ইয়াসির আরাফাত, সে হচ্ছে তোমার অসলো অ্যাকর্ডের জন্য, ঠিক আছে, অসলো অ্যাকর্ডের জন্য সেও নোবেল পুরস্কার পাইছে। কত সালে পাইছে? 1994 সালে। পাই নাই কে? বেচারা আমাদের এই যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এই বেচারা রাশিয়ান দেখে এখন পর্যন্ত বেচারা শান্তিতে নোবেল পুরস্কার পায় না। পাবেই কেমনে? ইউক্রেনের সাথে যুদ্ধ বাধায় রাখছে, বিভিন্ন জায়গায় যুদ্ধ বাধায় রাখছে, সে কি শান্তিতে নোবেল পুরস্কার পাবে? পাবে না, সহজে পাবে না। এই যে অনেকে কারেক্ট অ্যান্সার দিছে, প্রাপ্তি বিশ্বাস, তারপর হচ্ছে তাহারিন সুলতানা, এরপর হচ্ছে এস মনি, অনেকে কারেক্ট অ্যান্সার দিচ্ছে। থ্যাংক ইউ যারা কারেক্ট অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। আমি কিন্তু কমেন্ট দেখতেছি, ঠিক আছে, কমেন্ট দেখতেছি, পড়তেছি একটু কম, কারণ অনেকগুলি ইনফরমেশন কিন্তু আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। এই এক জায়গাতে দেখো, পাই নাই একজন, এটা নাইলে জানলাম, কে কত সালে পাইছে সেটাও জেনে যাচ্ছি, তাই না? তাইলে কি আমরা কিন্তু ইনফরমেশন অনেক বেশি পড়তেছি। এরপরে হচ্ছে আধুনিক শিক্ষার জনককে। এই যে মনে করো পড়ালেখা করতে করতে যখন কিনা বিরক্ত হয়ে যায়, তখন তো একজনকে গাল দিতে হবে, তাই না? যে এই পড়ালেখাটা আবিষ্কার করছে কে? তো এই আধুনিক শিক্ষা, ঠিক আছে, আধুনিক শিক্ষার জনক
সক্রেটিস না, হিপোক্রেটিস না, সে তো হিপোক্রেটিসকে চিকিৎসার, আলবার্ট আইনস্টাইন না, সে কি বের করছে ইজ ইকালস টু এমসি স্কোয়ার, রিলেটিভিটি থিওরি, তাইলে বাদ বাকি থাকলো কে? জর্জ বার্নার্ড শ, তাইলে সে হচ্ছে আধুনিক শিক্ষার জনক। ঠিক আছে, এইখানকার অপশন অনুযায়ী সে আধুনিক শিক্ষার জনক। ক্লিয়ার? তাহলে এখন থেকে পড়ালেখা করতে করতে খারাপ লাগলে গালি দিলে কাকে দিব? এই জর্জ বার্নার্ড শকে গালি দিব, ঠিক আছে, অন্য কাউকে না কিন্তু। আচ্ছা, এরপরে কোন যুদ্ধে সেবা করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল বিখ্যাত হন? এটা তো বলেই দিছি, তাই না? এটা অলরেডি তোমাদেরকে বলে দিছি। আচ্ছা, সে কোন যুদ্ধে করছিল? ক্রিমিয়ার যুদ্ধে। এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল কবে? হয়েছিল হচ্ছে 1853 থেকে 1856 সাল পর্যন্ত এই ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল। এই ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? হয়েছিল কাদের মধ্যে? হয়েছিল হচ্ছে রাশিয়া আর ভার্সেস অটোমান সাম্রাজ্য। ঠিক আছে, রাশিয়ান ভার্সেস অটোমান সাম্রাজ্যের ভিতরে কি হয়েছিল? এই যুদ্ধ হয়েছিল। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা কত সাল থেকে কত সালে হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কমেন্ট করো। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল হচ্ছে, এই যে এখানে আছে প্রথম বিশ্বযুদ্ধও আছে, আল্লাহ তাহলে লিখে দিই, 1914 থেকে 18, এই স্প্যানে আমরা কি দেখতে পাইছিলাম? প্রথম বিশ্বযুদ্ধ দেখতে পাইছিলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে হচ্ছে 1939 থেকে 1945 পর্যন্ত হয়েছে আমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কার্গিল যুদ্ধ, কার্গিল যুদ্ধ কবে হয়েছিল? কার্গিল যুদ্ধ হয়েছিল হচ্ছে 1999 সালে। ঠিক আছে, 1999 সালে কার্গিল যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ কাদের কাদের মধ্যে ছিল? পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে, অর্থাৎ এই যে দুই প্রতিবেশী যারা সবসময় মারামারি করে, তারাই মারামারি করছিল কার্গিল যুদ্ধে। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা আগাই। ইউএনএইচসিআর সদর দপ্তর কোথায় অবস্থিত? অলরেডি পড়াই ফেলছি, তাই না? কোথায়? জেনেভাতে। ঠিক আছে, অলরেডি এটা পড়াই ফেলছি তোমাদেরকে। এটা কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। এই তো অনেকেই পারতেছো, ভেরি গুড। এখানে দেখি এখানেও পারতেছে, ভেরি গুড। আচ্ছা, এরপরে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? যদি কিনা উল্লেখ করে না দেয় তোমার জনসংখ্যায় নাকি হচ্ছে দেশের সংখ্যায় না কোনো কিছুতে, তাহলে ধরে নিব আয়তনে বৃহত্তম। ঠিক আছে, সেই দিক থেকে বা জনসংখ্যার দিক থেকে ধরতে গেলেও কিন্তু বৃহত্তম মহাদেশকে এশিয়া। জনসংখ্যার দিক, আয়তনে তো আনডাউটেডলি, ঠিক আছে, আয়তনে তো আনডাউটেডলি। এরপরেও যদি আমরা হিসাব করি যে জনসংখ্যায় বিশ্বের 1/4 মতো জনসংখ্যা, প্রায় 25% জনসংখ্যা কোথায় থাকে? এই এশিয়া মহাদেশে থাকে। সবচেয়ে ছোট হচ্ছে এই অস্ট্রেলিয়া। এরপরে হচ্ছে আমার দেশের দিক দিয়ে সবচেয়ে বেশি দেশ কোথায়? সবচেয়ে বেশি দেশ আবার আফ্রিকাতে, 54টা দেশ। ঠিক আছে, সবচেয়ে বেশি দেশ আবার আফ্রিকাতে, 54টা দেশ। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, দেখি কমেন্ট নড়ে গেল। আশা আফরিন কারেক্ট অ্যান্সার দিছে, মান্তাসা উম্মে মাইশা কারেক্ট অ্যান্সার দিছে, ভেরি গুড। আচ্ছা, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটাও তো পড়াই ফেলছি, আল্লাহ, একটা পড়াইতে যায় দেখি তোমাদের অনেক কিছু পড়াই ফেলছি। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, ইউএসএ তে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। কিন্তু কথা হচ্ছে এই জাতিসংঘের সূচনা কবে হয়েছে? জাতিসংঘের সূচনা কবে হয়েছে এটা অবভিয়াসলি জানা লাগবে। সেটা হচ্ছে 24 অক্টোবর 1945। 24 অক্টোবর এটা যে প্রতিষ্ঠিত হয়েছে, এই কারণে এই দিনটাকে আমরা কি বলবো? জাতিসংঘ দিবস। ঠিক আছে, এই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে জাতিসংঘ দিবস। এর সদস্য রাষ্ট্র কয়টা? 193টা। সর্বশেষ সদস্য, ঠিক আছে, সর্বশেষ কে এর সদস্য হয়েছে? সর্বশেষ সদস্য হয়েছে হচ্ছে দক্ষিণ সুদান। ঠিক আছে, দক্ষিণ সুদান সর্বশেষ সদস্য হয়েছে। এর বর্তমান সভাপতিকে, অনেক জায়গায় এটা কোয়েশ্চেন আসে, বর্তমান সভাপতি অ্যান্তোনিও গুতেরেস। ঠিক আছে, অ্যান্তোনিও, আরে বানান একটু ভুল হয়েছে, অ্যান্তোনিও গুতেরেস। সে কোথাকার নাগরিক? সে হচ্ছে পর্তুগাল, ক্রিস্টিয়ানো রোনালদোর
দেশের, সে কোন মেয়াদে এবার ক্ষমতায় আছে? সে কিন্তু এবার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আছে, ঠিক আছে, সে এবার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আছে। তাহলে জাতিসংঘ নিয়ে আমরা বেশ কিছু ইনফরমেশন জেনে গেলাম, ঠিক আছে, জাতিসংঘ নিয়ে আমরা বেশ কিছু ইনফরমেশন জেনে গেলাম। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট এখানে অপশনে দেওয়া আছে হেগ, এটা কোন দেশে? এটা হচ্ছে নেদারল্যান্ডে কিন্তু, ঠিক আছে, নেদারল্যান্ড, এই যে নেদারল্যান্ড আছে সেইখানের হেগ। এই নেদারল্যান্ডে এই হেগে কি আছে? আইসিজে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস, ঠিক আছে, বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় আছে? এই আইসিজে আছে হচ্ছে আমার এই যে কোথায়? হেগে, ওকে, এইখানে এটা অবস্থিত। এছাড়া আর আপাতত এখান থেকে জানার কিছু নাই, অনেক কিছু আমরা জানাই ফেলছি, তাই না? এখন আমরা যাবো হচ্ছে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত। আইফেল টাওয়ার, অনেক যারা রোমান্টিক মানুষজন আছে, যারা কিনা হচ্ছে বিবাহ পরবর্তী হানিমুনে যেতে চায় প্যারিসে, ঠিক আছে, সেখানে যায় তারা কি দেখতে চায়? সেখানে যায় তারা আইফেল টাওয়ারের সামনে ছবি তুলতে চায়। এর মানে এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে প্যারিসে, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা প্যারিসে অবস্থিত। প্যারিসে কোন নদীর তীরে এটা অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে সেন নদীর তীরে, ঠিক আছে, উচ্চারণ আসলে সেন, বাট বাংলায় লিখলে তো এরকম হয়ে যায়। তো সেন নদীর তীরে এটা অবস্থিত। এবং এই যে সেন নদীর তীরে এটা অবস্থিত, এই প্যারিসেই কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা আছে, খুবই 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 গুরুত্বপূর্ণ আরেকটা জায়গা আছে। কে কেউ একটু বলতে পারবা? খুবই গুরুত্বপূর্ণ, দেখি একটু বলার চেষ্টা করো। প্যারিসে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা জায়গা আছে, যেখানে যাও বলে দেই তোমাদেরকে, মোনালিসা, বিখ্যাত মোনালিসার চিত্রকর্ম সেই জায়গাতে আছে, এটাও প্যারিসে অবস্থিত। সেটা কি বলো? সেটা কি কেউ বলতে পারবা? কি প্যারিসে অবস্থিত মোনালিসা চিত্রকর্ম আছে সেইখানে, সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম কি? লুভর মিউজিয়াম, লুভর মিউজিয়াম, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা প্যারিসে অবস্থিত। অনেক টাইমে কোশ্চেন আসে, ঠিক আছে, বা আসতে পারে হচ্ছে তোমার কি জানি বলে এটাকে, তোমার হচ্ছে মোনালিসা চিত্রকর্ম কোন দেশে এখন অবস্থিত, তখনও সেটার অ্যান্সার প্যারিস হবে, ওকে। এরপরে ক্যাঙ্গারুর দেশ নামে পরিচিত কোনটি? ক্যাঙ্গারুর দেশ, বলো কোন দেশে ক্যাঙ্গারু সবচেয়ে বেশি আছে? কোন দেশে ক্যাঙ্গারু সবচেয়ে বেশি আছে? ক্যাঙ্গারু কোন দেশে সবচেয়ে বেশি আছে? ক্যাঙ্গারু সবচেয়ে বেশি আছে অস্ট্রেলিয়াতে। এই কারণে অস্ট্রেলিয়ার রাজধানী মনে রাখবা হচ্ছে ক্যানবেরা, ক্যানবেরা। অনেক টাইমে মানুষজন আবেগের বসে অস্ট্রেলিয়ার রাজধানী মেলবোর্ন বা হচ্ছে আরেকটা এস দিয়ে কি জানি আছে, ভুলে গেছি, এই মুমেন্টে মনে পড়তেছে না, ঠিক আছে, এইগুলি দাগাই দেয়, ঠিক আছে, কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, ওকে, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। আচ্ছা, এরপরে হচ্ছে তোমরা যদি দেখো, এখানে আরেকটা, অস্ট্রেলিয়াতে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, গ্রেট ব্যারিয়ার রিফ, ব্যারিয়ার রিফ। এই গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? এই গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত হচ্ছে কোথায়? অস্ট্রেলিয়াতে, ঠিক আছে, গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়াতে অবস্থিত। এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর, ঠিক আছে, বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর, যেটা সমুদ্রের তলদেশে আছে, ওকে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে নেই, নিউজিল্যান্ড, এই যে নিউজিল্যান্ড আছে, এদেরকে বলা হচ্ছে কিউইদের দেশ, কিউইদের দেশ। আর জাপানকে কি বলা হয়? দেখো, দেখাই দিই, এই দেখো, মনে করো এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর এই ম্যাপের উপর দিকে হচ্ছে উত্তর, নিচের দিক দক্ষিণ, এই দিক কি পূর্ব, এই দিক হচ্ছে পশ্চিম, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে জাপান এই দিকে অবস্থিত, সূর্য কোন দিক থেকে উদিত হয়? পূর্ব দিক থেকে উদিত হয়, তাহলে জাপানে সবার আগে সূর্য উদিত হবে, এই কারণে জাপানকে কি বলা হয়? সূর্যোদয়ের দেশ, ঠিক আছে, এই কারণে জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ, ওকে। ক্লিয়ার? আমরা 18 নম্বরে যত যা ইনফরমেশন বললাম সব কি আমরা ক্লিয়ার? আচ্ছা, এরপরে পৃথিবীর প্রথম ব্যক্তি হিসাবে মহাকাশ ভ্রমণ করে কে? প্রথম কোন ব্যক্তি বলো? প্রথম কোন ব্যক্তি মহাকাশে গেছিল? প্রথম কোন ব্যক্তি মহাকাশে গেছিল? ব্যক্তির নাম পরে বলি, যদি প্রাণী বলি, প্রথম কোন প্রাণী মহাকাশে গেছিল? সেটা ছিল একটা কুকুর, এবং তার নাম ছিল হচ্ছে লাইকা, ঠিক আছে। আচ্ছা, প্রথম কোন ব্যক্তি আমার মহাকাশে গেছিল? প্রথম কোন ব্যক্তি? এইটা হবে হচ্ছে ইউরি গ্যাগারিন,
ঠিক আছে, ইউরি গ্যাগারিন সে কোথাকার, সে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়ার। সে কিসে করে হচ্ছে গেছিল, সে গেছিল হচ্ছে ভোস্টক ওয়ানে, ঠিক আছে, ভোস্টক ওয়ানে করে সে হচ্ছে গেছিল। ক্লিয়ার আমরা, সে কিসে করে গেছিল, ভোস্টক ওয়ানে করে সে হচ্ছে গেছিল। এর মধ্যে এই যে নীল আর্মস্ট্রং, সে কি, সে প্রথম চাঁদে পা রাখছে কিসে করে, অ্যাপোলো 11 মিশনে, ঠিক আছে, অ্যাপোলো 11। নীল আর্মস্ট্রং প্রথম ফার্স্ট স্টুডেন্ট, আমরা সবাই তার নাম জানি। বেচারা সেকেন্ড যে হয়েছিল তার নাম এখানে লেখা আছে, তাও আমরা কেউ দেখে চিনতে পারতেছি না, ঠিক আছে। সেকেন্ড যে হয়েছিল, চাঁদে দ্বিতীয় পা রাখছিল এই বেচারা বাস অল্ড্রিন, একটু নীল আর্মস্ট্রং এর পরে পা রাখছিল দেখে আজকে তার নাম না জানলে এটা খারাপ হবে না, তার সাথে তার নামটা আজকে আমরা জেনে রাখলাম, ঠিক আছে। তার নামটাও আমরা কি করতেছি, জেনে রাখতেছি। ক্লিয়ার। এই যে এমডি নাজনীন খান, আফিফা, তারপর হচ্ছে শম্পা, তারপরে আসমে খাতুন, এই যে অনেকে কারেক্ট অ্যান্সার দিছে, মাশাল্লাহ। ওকে, এরপরে হচ্ছে হুয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত। আরে সদর দপ্তর তো সব আগেই পড়াই ফেলছি, কোথায় অবস্থিত, জেনেভায় অবস্থিত, ঠিক আছে। হুয়ের সদর দপ্তর জেনেভায় অবস্থিত, আর কিছু জানা লাগবে না। এরপর হচ্ছে সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্র কোনটা, নেপাল, ভুটান, পুরা, মালদ্বীপ। পুরা তো হবেই না, এ তো আগেই বাদ, তাই না। সার্ক দেশগুলোর মধ্যে ভারত সবচেয়ে বড় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ভারত, ঠিক আছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কে সবচেয়ে বড়, ভারত। সবচেয়ে ছোট হচ্ছে অপশন কই, এই যে মালদ্বীপ, এ হচ্ছে সবচেয়ে ছোট। আর আমার যেই সদর দপ্তর, ঠিক আছে, সার্কের সদর দপ্তর, সেটা কোথায় অবস্থিত, কাঠমান্ডুতে, ঠিক আছে। কাঠমান্ডু কোথাকার, কাঠমান্ডু হচ্ছে নেপালের, সেখানে কি সদর দপ্তর, বা সদর দপ্তর না বলে আসলে সচিবালয় ভালো, ঠিক আছে, সচিবালয় বলি, সচিবালয়। ওকে, সচিবালয় অবস্থিত নেপালের কাঠমান্ডুতে। ক্লিয়ার আমরা। এরপরে হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত, স্ট্যাচু অফ লিবার্টি বলো, স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত, আমেরিকাতে। কোথায়, আমেরিকার লিবার্টি দ্বীপে, ঠিক আছে, লিবার্টি দ্বীপে এটা অবস্থিত। এইটা আমেরিকাকে গিফট করছিল, কিন্তু এই যে গিফট করছিল, এই গিফটটা কে করছিল, ঠিক আছে, আমেরিকাকে কে গিফট করছিল, এটা আমেরিকাকে গিফট করছিল হচ্ছে ফ্রান্স, তাদের 100 বছরের স্বাধীনতা উপলক্ষে আমেরিকার, ঠিক আছে, এটা আমেরিকাকে ফ্রান্স গিফট করছে। এরপরে বর্তমান বিশ্ব কিসের উপর নির্ভরশীল, বলো কিসের উপর নির্ভরশীল, উৎপাদন তো বাড়ানোই লাগবে, উৎপাদন না বাড়াইলে কি হবে, উৎপাদন না বাড়াইলে হবে না। ব্যবসা বাণিজ্য না করলেও তো হবে না। তারপর হচ্ছে কৃষি প্রযুক্তি ছাড়া, কৃষি না থাকলে উৎপাদন থাকবে না। কিন্তু এই সবগুলা কাজকে আরো বেটার করতে পারে কে, এই সবগুলা কাজকে বেটার করতে পারে প্রযুক্তি। এই কারণে বর্তমান বিশ্ব কিসের উপর নির্ভরশীল, প্রযুক্তির উপর নির্ভরশীল। এবং বর্তমানের এই যে প্রযুক্তির কারণে আমরা কি দেখতে পারতেছি, চতুর্থ শিল্প বিপ্লব বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ঠিক আছে। তথ্য প্রযুক্তি, যেহেতু প্রযুক্তি নিয়ে আলাপ হচ্ছে, তাইলে বলো তথ্য প্রযুক্তির জনক, এই তথ্য প্রযুক্তির জনককে বলতে পারবা, তথ্য প্রযুক্তির জনক হচ্ছে ক্লড শ্যানন। কিন্তু তার চাইতে বেশি ইম্পর্টেন্ট, এই যে www, এইটার জনককে আমরা যে লিখি www.facebook.com, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনককে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা বহুবার আসছে বহু জায়গায়, টিম বার্নার্স লি, সে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক। এবং আচ্ছা যাও লাস্ট আরেকটা বলি, সেটা হচ্ছে আমরা পড়ি না গ্লোবাল ভিলেজ, পৃথিবীটা কিসে পরিণত হয়ে যাচ্ছে, গ্লোবাল ভিলেজে পরিণত হয়ে যাচ্ছে, এইটার প্রবক্তাকে,
এই যে এই তত্ত্ব গ্লোবাল ভিলেজ তত্ত্ব, এইটার প্রবক্তাকে, এইটার প্রবক্তা হচ্ছে মার্শাল ম্যাকলুহান, ঠিক আছে, মার্শাল ম্যাকলুহান, সে হচ্ছে এটার প্রবর্তক। ক্লিয়ার? আমরা বলো ক্লিয়ার? ওকে, পরেরটাতে যাই আমরা। সার্কের বর্তমান সদস্য সংখ্যা কয়টা? সার্কের বর্তমান সদস্য সংখ্যা কয়টা বলো? সার্কের বর্তমান সদস্য গুনি আমরা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, তারপরে শ্রীলঙ্কা, এরপরে মালদ্বীপ, এরপরে সর্বশেষ সদস্যকে, সর্বশেষ সদস্য বলো। 7টা গুনছি, আরেকটা সদস্য আছে সর্বশেষ, সে হয়েছে 2007 সালে সার্কের সদস্য। সে আর কেউ না, সে হচ্ছে আফগানিস্তান। তাইলে সার্কের সদস্য সংখ্যা 7-এর পরে 1, আফগানিস্তান যোগ করলে হয় 8, অপশনে 8 আছে, দাগাই দিবা। এবং এইটার স্বপ্নদ্রষ্টা, ঠিক আছে, স্বপ্নদ্রষ্টা মানে সার্কের ভিশন কে দেখছিল বা সার্কে বানাইতে হবে এটা কে দেখছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক আছে, জিয়াউর রহমান, সে হচ্ছে সার্কের ভিশন দেখছিল, কিন্তু আনফরচুনেটলি তাকে অ্যাসাসিনেট করে ফেলা হয়। পরবর্তীতে যখন সার্ক গঠন করা হয় তখন ক্ষমতায় ছিল জেনারেল এরশাদ, ঠিক আছে। ততদিনে সে জেনারেল এরশাদ থেকে মানে পদবি সরাই ফেলছে, পলিটিক্যাল মানুষ ততদিনে সে। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি। কান্দাহার শহরটি কোন দেশে অবস্থিত? কান্দাহার বলো, কান্দাহার শহরটা কোন দেশে অবস্থিত? একটু আগেই আমরা আলাপ পারলাম কি নিয়ে? আফগানিস্তান নিয়ে। সেই আফগানিস্তানে অবস্থিত কান্দাহার। এবং কান্দাহার মানে সরি কান্দাহারের বলতেছি কেন, আফগানিস্তানের রাজধানী কি? রাজধানী হচ্ছে কাবুল, ঠিক আছে, রাজধানী আফগানিস্তানের কাবুল। ক্লিয়ার? এরপরেরটাতে যাই আমরা। বিশ্বের জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটা? বিশ্বের জনসংখ্যায় শীর্ষ দেশ রিসেন্ট আপডেট অনুযায়ী 2023 সালে জাতিসংঘের আপডেট অনুযায়ী চীনকে টেক্কা দিয়ে 1-এ আছে বর্তমানে ভারত, 2য়তে আছে হচ্ছে এই চীন, ঠিক আছে। চীন বর্তমানে জনসংখ্যার দিক দিয়ে 2য়। ক্লিয়ার? আমরা আচ্ছা, একটা ইনফরমেশন খালি দিয়ে রাখি, এটা নার্সিংয়ে বেশ কয়েকবার আসছে। জনসংখ্যা দিবস এটা হচ্ছে 11 জুলাই, ঠিক আছে, জনসংখ্যা দিবস হচ্ছে 11 জুলাই। এরপর জাপানকে কিসের দেশ বলা হয়? এটা তো পড়াই ফেলছি, তাই না? জাপানকে কিসের দেশ বলা হয়? এটা পড়াই ফেলছি, এটা হচ্ছে সূর্যোদয়ের দেশ। আচ্ছা ভাই, সূর্যোদয়ের দেশ আছে, সূর্যাস্তের দেশ নাই? সূর্যাস্তের দেশ বলা হয় হচ্ছে ব্রিটেনকে, ঠিক আছে, সূর্যাস্তের দেশ বলা হয় ব্রিটেনকে। এরপর হচ্ছে নিশীথ সূর্যের দেশ, ঠিক আছে, নিশীথ, নিশীথ সূর্যের দেশ, যেই দেশ এবার অনেক দূর টেনে নিয়ে গেল হল্যান্ড, সেই নরওয়ে, ঠিক আছে, নরওয়ে হচ্ছে নিশীথ সূর্যের দেশ। আর টিউলিপ ফুলের দেশ অপশনে দেখতে পাচ্ছ, টিউলিপ ফুলের দেশ, এইটাকে, এই টিউলিপ ফুলের দেশকে যেই পড়ছিলাম আমরা, হেগ যেই দেশে অবস্থিত, কোথায়? নেদারল্যান্ড, ঠিক আছে, সেই নেদারল্যান্ডে এইটা কি টিউলিপ ফুলের দেশ নামে পরিচিত। ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি? ডলার আমরা জানি, ডলার মূলত হচ্ছে ডলার দিয়ে ইউএস এর ডলারকেই বুঝায় বা ইউএস ডলার। এছাড়া অস্ট্রেলিয়াতেও ডলার ইউজ হয়, কানাডাতে কানাডিয়ান ডলার ইউজ হয়। এরপরে হচ্ছে আমরা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ইউরো। এই ইউরো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটা কমন মুদ্রা। যারা যারা ইউরো ব্যবহার করে তারা কিসের অংশ? তারা হচ্ছে ইউরোজোনের অংশ। এই ইউরোজোনে কয়টা দেশ আছে? বর্তমানে ইউরোজোনে 21টা দেশ আছে, লাস্ট বুলগেরিয়া যুক্ত হয়েছে, ঠিক আছে, 21টা দেশ বর্তমানে ইউরোজোনের মধ্যে আছে। আর পাউন্ড, পাউন্ড মূলত হচ্ছে তোমার কিসের? ইউকের, স্টার্লিং পাউন্ড বলা হয়, ঠিক আছে, ইউকের। এবং আরেকটা ঘটনা সেটা হচ্ছে ব্রেক্সিট। এই ব্রেক্সিট কি ঘটনা আসলে? ব্রেক্সিট কিসের সাথে সম্পর্কিত? ইউকের, ইউ থেকে মানে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া, মানে ব্রিটেনের এক্সিট, এটাকেই বলা হয় ব্রেক্সিট। কোথা থেকে এক্সিট নিছে ব্রিটেন? ইউরোপীয় ইউনিয়ন থেকে।
ঠিক আছে, ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে এক্সিটকেই ব্রেক্সিট বলা হয়। তাহলে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি? ইউরো। ইউরো ব্যবহারকারী দেশ কয়টা? 21টা। এদেরকে নিয়ে ইউরোজোন এবং ইউরোপীয় ইউনিয়নের যেই আছে, সংগঠন আছে ইউরোপীয় ইউনিয়ন, সেখান থেকে বের হয়ে গেছে কে? ব্রিটেন। এই কারণে এটার নাম ব্রেক্সিট। ক্লিয়ার আমরা? ওকে। এরপর হচ্ছে নিচের কোন দেশ জোড়ায় নাইগ্রা জলপ্রপাত অবস্থিত? নাইগ্রা জলপ্রপাত বিশ্বের অন্যতম একটা জলপ্রপাত। কানাডা ব্রাজিল না, কানাডা অস্ট্রেলিয়া না, যুক্তরাষ্ট্র মেক্সিকো না, যুক্তরাষ্ট্র কানাডা, অর্থাৎ ইউএসএ কানাডা বর্ডারে বেসিক্যালি কি অবস্থিত? নাইগ্রা জলপ্রপাত অবস্থিত। ঠিক আছে, নাইগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? এই যে এই জায়গাতে। আচ্ছা, একটা জলপ্রপাতের নাম লিখি, অ্যাঞ্জেলস ফলস। এইটা কি? অ্যাঞ্জেল ফলস। বলো এটা কোন দেশে অবস্থিত বা এটা কিসের জন্য বিখ্যাত? অ্যাঞ্জেল ফলস এইটা অবস্থিত হচ্ছে যেই দেশে রিসেন্টলি ইউএসএ কি করলো? আক্রমণ করলো, ভেনেজুয়েলা। ঠিক আছে, সেই ভেনেজুয়েলাতে এইটা অবস্থিত। এইটা কি? বিশ্বের উচ্চতম জলপ্রপাত। ঠিক আছে, উচ্চতম জলপ্রপাত, বিশ্বের উচ্চতম জলপ্রপাত হচ্ছে এইটা। ওকে, এরপরে আমরা যাই। সার্কভুক্ত দেশের রাজধানী নয় কোনটা? মানে সার্কের অংশ না। করাচি, দিল্লি, থিম্পু, কাঠমান্ডু। দিল্লি কোথাকার রাজধানী? ইন্ডিয়ার রাজধানী। থিম্পু কোথাকার রাজধানী বলো? থিম্পু। থিম্পু কোথাকার রাজধানী কেউ বলতে পারবা? আচ্ছা যাও, এটা তোমাদের জন্য কমেন্টে রাখলাম, থিম্পু কোন জায়গায় রাজধানী তোমাদের বলতে হবে। এরপর হচ্ছে কাঠমান্ডু তো আমরা জানি, কাঠমান্ডু হচ্ছে নেপালের। ঠিক আছে, কাঠমান্ডু হচ্ছে নেপালের। আরে নেপাল, হ্যাঁ। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে করাচি। করাচি পাকিস্তানের, কিন্তু করাচি কি রাজধানী? না, করাচি রাজধানী না। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ঠিক আছে, ইসলামাবাদ। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। তাইলে পাকিস্তানের রাজধানী যদি ইসলামাবাদ হয়, এখানে কি বলছে? রাজধানী নয় কোনটা? করাচি। করাচি তো রাজধানী না ভাই, করাচি রাজধানী না। তাহলে বাদ হবে কে? করাচি বাদ হয়ে যাবে। করাচি না, না। কাঠমান্ডু কেন বাদ হবে? 30-এর ডি যারা বলছো, 30-এর ডি কেন? 30-এর এ কারেক্ট। 30-এর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 30-এর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 30-এর এ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার আমরা সবাই? তাইলে সবাই আমরা ক্লিয়ার? ওকে, তাইলে এই ছিল হচ্ছে আজকের আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। তোমরা সবাই নার্সিং আই এডুকেশন ফলো করবা, এবং যারা যারা এন্টায়ার ক্লাসটা দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ। আমি কে এম জুলকার 9 ছিলাম আজকে তোমাদের সাথে ক্লাসে। ইনশাল্লাহ সামনের কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।